হিন্দুদের কাছে পবিত্র শৈবতীর্থ এবং এটি 4 ধামের মধ্যে একটি ধাম। এটি রাতের বেলার দৃশ্য দেখছেন। এই সেই বিভীষণের মন্দির, যেগুলি শুনলে আপনার গা ছমছম করবে। এইখানে না আসেন ঘোরাটা সম্পূর্ণ হবে না। এই সেই অভিশপ্ত ধনুষ্কুটির 1964 मम्मी डैडी अन्ना इधर प्रॉब्लम ಆಗ್ಬೋದು। এই মান্নার উপসাগরের মধ্যেই ছড়িয়ে আছে সেই চুনাপাথরের শৃঙ্খল, যেটাকে আমরা বলি রাম সেতু। আমি এই মুহূর্তে রামেশ্বরম মন্দিরে আছি, তা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পিছনে ঘুরে একবার মন্দিরকে দেখতে পাচ্ছেন তো মন্দির। আমরা রামেশ্বরমে ঘুরতে এসেছি, আমি আর কাশিদা আছি সঙ্গে, দুজনে মিলে। দেখেছেন এই যে ঠিক মন্দির, তার অপোজিটই হচ্ছে সমুদ্রের রাস্তা। আমি আগের পর্বেই আপনাদের দেখিয়েছি রামেশ্বরম ধাম মন্দির এর পর্ব। রামেশ্বরম একটি দ্বীপ এবং মণ্ডপম হচ্ছে তার মূল ভূখণ্ড ভারতবর্ষে। এই দুটোর মধ্যে যে যাতায়াতের রাস্তা একমাত্র হচ্ছে পাম্বান সেতু, এবং এই পাম্বান সেতুর উপর দিয়ে যে যাওয়া আমার ট্রেনে করে, তারও ভিডিও আপনাদের আমি দেখিয়েছি আগের পর্বেই। রামেশ্বরমে শিবের মূর্তি পূজিত হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হচ্ছে এই রামেশ্বরমের হিন্দুদের কাছে পবিত্র শৈবতীর্থ এবং এটি 4 ধামের মধ্যে একটি ধাম বলে কথিত আছে যে ভগবান বিষ্ণু পুরীতে খাওয়া দাওয়া করেন, রামেশ্বরমে স্নান করেন এবং দ্বারকাতে বিরাজ করেন, আর শয়ন করেন উনি বদ্রীনাথে। এখানেই ভগবান রামচন্দ্র শিবের জন্য আরাধনা করেছিলেন। একটি গল্প আছে যেটি আপনাদের বলছি। হনুমান হিমালয় থেকে শিবলিঙ্গ আনার জন্য যায়, আর তার দেরি আর দেখে তর্স হয়েছিল না রামচন্দ্রের। সেই সময় সীতা দেবী একটি বালি দিয়ে মূর্তি তৈরি করেন এবং তা দিয়ে পূজা শুরু করেন। সেই সময় হনুমানও নিয়ে আসে মূর্তি, এবং তখন রামচন্দ্র বুঝতে পারে যে হনুমান রাগ করছে। তারপর সেই দুটো মূর্তি এখানে পূজিত হয়। তাই রামেশ্বরমে দুটো মূর্তি আছে এবং তা দেখা যায়। এবং হনুমান যে মূর্তিটি নিয়ে এসেছিলেন তাকে বলা হয় রামলিঙ্গম। ভগবান রামচন্দ্র শিবের জন্য এখানে আরাধনা করেছিলেন, শিবকে পুজো করে। তাই এটি রামের ঈশ্বর, এবং সেখান থেকেই রামেশ্বরম। পুরো রামেশ্বরমে 64টা কূপ আছে, আর মন্দিরের মধ্যে 22টা কূপ আছে। এই কূপগুলি কেন হয়েছিল জানেন? রাবণ ব্রাহ্মণ ছিলেন এবং রাবণকে হত্যা করার জন্য সেই পাপ থেকে মুক্তি পেতেই এই কূপগুলি তৈরি করেছিলেন রামচন্দ্র। মন্দিরের বারান্দা বা করিডোর 1200 মিটার দীর্ঘ। এছাড়া মন্দিরে 1212টি কারুকার্য স্তম্ভ আছে। আমরা 22 কুণ্ডে স্নান করলাম, রামেশ্বরমে 22 কুণ্ডে স্নান করলাম। দেখুন সেই রামেশ্বরম মন্দির, এবং আমি এবং কাশিদা আর সবাই আছে ভেতরে। এই স্নান করে বেড়ালাম, যা দেখুন খুব আনন্দ লেগেছে আজকে, তাই তো নাকি? হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানকার লোকেরা এই মন্দিরটিকে রামনাথ স্বামী মন্দির বলে থাকেন, এবং এটি রাতের বেলার দৃশ্য দেখছেন। নমস্কার, আজ 2রা এপ্রিল 2026। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ ভারতের পবিত্র দ্বীপ শহর রামেশ্বরমে। আজ আমরা বেরিয়েছি এক অসাধারণ যাত্রায়, ইতিহাস, পুরাণ আর রহস্যময়ের সন্ধানে। প্রথমেই আমরা যাব রাবণের ভাই বিভীষণের মন্দিরে, তারপরে দেখব আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যারের সাধারণ অথচ অনুপ্রেরণাময় বাড়ি। এরপর পৌঁছে যাব সেই অভিশপ্ত জনমানবহীন ভুতুরে নগরী ধনুষ্কুটিতে। নীরবে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাসের গল্প। আর সবশেষে আমরা দাঁড়াবো সেই পবিত্র স্থানে যেখান থেকে ভগবান রাম তার বানর সেনা নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সীতাকে উদ্ধারের জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা সেই কিংবদন্তি রাম সে। চলুন শুরু করি আজ এই অবিশ্বাস্য যাত্রা। এই সেই বিভীষণের মন্দির। আমার মতে একে বিভীষণের মন্দির না বলে বিভীষণের রাজ অভিষেকের জায়গা বলাটাই ঠিক। ভারতবর্ষে একমাত্র এখানেই বিভীষণের মন্দির আছে। রামচন্দ্র লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার পরে এখানে এসে বিভীষণকে লঙ্কার রাজা করেছিলেন। এখানে তার অভিষেক হয়েছিল। এখানে ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই আমরা ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। যতটা পেরেছি চেষ্টা করেছি। এবং এখানে রাম, সীতা, লক্ষ্মণের এবং হনুমানের মূর্তি আছে ভেতরে। এই মন্দিরে ঢুকতেই একটি বোর্ড ছিল, সেই বোর্ডে যে নাম লেখা ছিল মন্দির সম্বন্ধে, এটার নাম ছিল হচ্ছে কথান্ডা রামা টেম্পল।
কথান্ডা রামা টেম্পল। এই সেই মূল মূর্তি। ঠিক মন্দিরে ঢোকার মুখে এটা বেশ ভিড়। এখানে ডাব বিক্রি হচ্ছে 60 টাকা করে। দেখুন কোথায় সেটা বলছি, খুব সুন্দর শাঁসওয়ালা ডাব 60 টাকা করে, এবং ডাবের জল খাওয়ার পরে ওরা আবার কেটে দিচ্ছে, দেখুন কেটে দিচ্ছে দেখুন। তবে আমি বলবো যে রামেশ্বরমে যদি আপনারা কখনো আসেন তবে অবশ্যই এই বিভীষণের মন্দিরে একবার আসবেন, ভালো লাগবে। যে ভারতবর্ষে একমাত্র এখানেই আছে বিভীষণের মন্দির, আর কোথাও পাবেন না। এবং তার সামনে থেকে দৃশ্যগুলিও অসাধারণ লাগছিল। দেখুন দেখুন কীভাবে খাচ্ছে সব, মানে খেতে যে খুব সুন্দর লাগছে, তার অ্যাটিটিউডই বয়া আছে। দেখুন খুব সুন্দর খেতে। মন্দিরের সামনে থেকেই দেখুন দৃশ্য, দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে কিন্তু সেলফি নেওয়ার জন্য দারুণ, ছবি তোলার জন্য দারুণ। ক্যামেরা নিতে ভুলবেন না যদি এখানে আসেন, কারণ এখানে আসলে ফটো তুলতে ইচ্ছে করবে। এবং এই দৃশ্য ফটো তোলার পক্ষে সত্যি উপযুক্ত। প্রচুর ভিড় হয়েছিল, অনেক গাড়ি এসেছিল। দেখেন যদিও আমরা একটা গাড়ি করে নিয়ে গেছিলাম, সেটা টোটো ছিল, আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 400 টাকা। এবং কিন্তু গাড়ি নিলে 1200 টাকা থেকে 2000 টাকার মতো ভাড়া নিয়ে থাকে। আমরা এই মুহূর্তে চলেছি সেই অভিশপ্ত ধনুষ্কুটির দিকে। এক সময় যেটি শহর ছিল, সেখানে এখন দিনের বেলায় ট্যুরিস্ট ছাড়া কাউকে দেখতে পাবেন না, আর দেখতে পাবেন কিছু কেনা বেচা করার লোকজনকে। আর রাত্রেবেলা তো নয়ই, রাত্রেবেলা যদি যারা যায় তারা জীবনকে বাজি রেখে মাছ ধরতে হয়তো যায়। আর এখন সেই ধনুষ্কুটির দিকে আমরা চলেছি। চলুন তাহলে আমাদের সাথে। রাস্তার দুই দিকে সমুদ্র, আর তার মাঝখান দিয়ে আমরা চলেছি। অপূর্ব লাগছে। ওই দেখুন বাদিকে দূরে একটি মন্দির দেখা যাচ্ছে। কি মন্দির আমি এই মুহূর্তে বলতে পারবো না, দূর থেকে যেহেতু দেখছি সেই মন্দির দেখতে পাচ্ছি। আর সামনে অগুরন্ত ফাঁকা জায়গা, রাস্তা একদম ফাঁকা, কেউ নেই, শুধু আমরা জনমানবী। আর কিছু ট্যুরিস্ট চলেছে সামনের দিকে, আর কিছু হোটেল বাদিকে ডান দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যে ধনুষ্কুটিতে যাচ্ছি, এই ধনুষ্কুটি ছিল একটি উন্নত প্রভাবশালী শহর, যেখানে রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, স্কুল, হাসপাতাল, খ্রিস্টান চার্চ, হিন্দু মন্দির, ধর্মশালা, রেস্তোরাঁ ও প্রায় ৬০০টি বাড়ি মিলে একটি গোটা সম্পূর্ণ শহর গড়ে উঠেছিল এখানে। এখান থেকেই এলাহাবাদ, রামনাথপুরম, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে নৌযাত্রা ও ফেরি চালু ছিল। তাই এটি বাণিজ্যিক ও তীর্থযাত্রী উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। তবে এক ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা এই শহরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, যা আজ কেউ এখানে বাস করে না। এটাকে পেটপুরি বলা হয়। দিনের বেলা যদি কিছু লোক এখানে আসে, কিন্তু রাতে কেউই প্রায় থাকে না। এখানে পুরো ফাঁকা নির্জন হয়ে পড়ে থাকে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে টাওয়ার, সেই ধনুষ্কুটি টাওয়ার। এখানে যদি আপনি স্থানীয় কিছু যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেন, তাহলে অনেক অদ্ভুত এবং ভুতুড়ে গল্প শুনতে পাবেন, যেগুলি শুনলে আপনার বিশ্বাস হবে, আর না হলে বিশ্বাস হবে না, কিন্তু গা ছমছম করবে। যদি রামেশ্বরমে কখনো আসেন, আমি বলবো একবার অবশ্যই এখানে এসে দেখে যাবেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। আপনি যদি রামেশ্বরমে আসেন আর এসে যদি এইখানে না আসেন, তবে কিন্তু আপনার ঘোরাটা সম্পূর্ণ হবে না, কিছুটা বাকি থেকে যাবে। এটা কোন জায়গা জানেন? এটাই সেই বিখ্যাত জায়গা ধনুষ্কুটি। এই সেই অভিশপ্ত ধনুষ্কুটির রেল স্টেশন দেখতে পাচ্ছেন, তার চিহ্ন, ধ্বংসের চিহ্ন। এটা ধ্বংস হয়েছিল 1964 সালে। 22, 23, 24 এই 3 দিন এখানে ঝড় হয়েছিল। প্রায় 260 কিলোমিটার বেগে
সাইক্লোন বয়েছিল এখানে। সমুদ্রের ঢেউ 23 থেকে 24 ফুট ওপর দিয়ে বয়ে গিয়েছিল এই শহরের উপর দিয়ে। ধ্বংস হয়ে গিয়েছিল সম্পূর্ণ শহরটি। প্রায় 2000-এর মতো লোক মারা গিয়েছিল এখানে। হাসপাতাল ছিল এখানে, রেল স্টেশন ছিল এখানে, ছিল গির্জা, মন্দির, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এবং সেই ধ্বংসের সাক্ষী আপনারা দেখছেন এই মুহূর্তে। চলুন আমার সাথে, চলুন একটু এগিয়ে যাই ভিতরের দিকে, দেখি এখন কিরকম দেখা যায় সেই বেদপুরীকে। রাতে যখন সাইক্লোন এলাকায় আছড়ে পড়ে, এই ঘূর্ণিঝড়ের বিশাল সমুদ্র স্রোত ও তরঙ্গ গোটা শহরের উপর দিয়ে চলে যায়। রেল লাইন, সেতু, ঘরবাড়ি, মন্দির, চার্চ সব কিছু ধূলিসাৎ করে দেয়। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আসা একটি যাত্রীবাহী ট্রেনও ঘূর্ণিঝড়ের সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিল, যেখানে 115 জনেরও বেশি যাত্রী প্রাণ হারান বলে জানা যায়। পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছিল 1964-এ জলোচ্ছ্বাসের জন্য। এখনও কিছু কিছু মৎস্যজীবী যারা তারা আশেপাশে ছড়িয়ে ছিটে থাকে শুনলাম, কিন্তু তারা বড় বাড়ি ঘর করে থাকে না কেউ। তখন দূরে, ওই যে একটা দূরে, সেখানেও তখন ধ্বংসাবশেষ। ঘূর্ণিঝড়ের পর সরকার সেখানে স্থায়ী বাসস্থান নিষিদ্ধ ঘোষণা করে দেয়, কারণ স্থানটি সমুদ্রের কাছাকাছি, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অত্যন্ত বেশি। আজকের দিনে ধনুষকোটি জনবসতিহীন ভুতুরে শহর, ঘোস্ট টাউন বলা হয়। সন্ধ্যার পর সাধারণত কোনো পর্যটক বা বাসিন্দা এখানে থাকে না। দিনের বেলায় কিছু স্থানীয় বিক্রেতা, রেস্তোরাঁ, ট্যুরিস্ট গাইড মাঝে মধ্যে আসে, তবে কেউ স্থায়ীভাবে এখানে বসবাস করে। ওই দূরে দেখুন কিছু ধ্বংসাবশেষ এখনও দেখা যাচ্ছে। আগেই বলেছি এখানে প্রায় 2000 মতো লোক মারা গিয়েছিল এবং যে সমস্ত মৃতদেহ ভেসে গিয়েছিল সেগুলিকে আর খুঁজে পাওয়া যায়নি সমুদ্রে, বা বালির তলায় চাপা পড়ে গিয়েছিল। তবে একটি অস্থায়ী ঘর দেখতে পাচ্ছি সামনেই, দেখুন। সেইটাকে নিয়ে আমি কল্পনা করছি যে তাহলে এখানে হয়তো কেউ কেউ রাত্রিবেলা থাকে মাছ ধরার জন্য। এই দেখুন খাটিয়া পাতা আছে, টালির ঘর, টিনের ঘর একটা দেখতে পাচ্ছি এখনও, ওগুলার বেড়া দেওয়া। আর একটু এই হচ্ছে মহাকালী। এখানে একটি শিব মন্দিরও দেখা যায়, দেখুন পাশেই আছে। माँ जी एक यहाँ पर क्यों ना, यहाँ पर ঠিক আছে ম্যাজি। এই সেই শ্রীরামচন্দ্রের পাদুকা। এগুলি দেখে বোঝা যাচ্ছে যে পরবর্তী সময় তৈরি হয়েছিল, এগুলো তৈরি করা হয়েছিল এখানকার পর্যটক চালানোর জন্য বা কোনো বাসিন্দারা তৈরি করেছিল। इंडियन ओशन कनकड़ा, इंडियन ओशन আচ্ছা शिवा, इधर समुद्रम पार्वती। আচ্ছা, এ পার্বতী সমুদ্র, ये पार्वती शिवा, इंडिया ओशन। हाँ, शिवा पार्वती साइड 18 किलोमीटर श्रीलंका। 28 किलोमीटर। हाँ, श्रीलंका सेदु समुद्र, सेदु लास्ट सेदु, राम सेदु। अच्छा यहाँ पर 1964 में 1964 पूरा खत्म हो गया। हाँ, अभी कोई लोग नहीं रहता है यहाँ पर। 5 किलोमीटर पानी के अंदर विलेज 1964 फुल कदम मम्मी डैडी अन्ना इधर प्रॉब्लम होग्बोदु அவங்களுக்கு தெரியாது ராமேஸ்வரம் மதுரை அங்கே போனாங்க ப்ராப்ளம் माँ जी आ जाओ क्या। ওই সন্ন্যাসী মহিলা যে কি বললেন আমি কিছুই বুঝতে পারিনি, আমি ঘাড় নেড়ে গেলাম শুধু। যদি আপনারা কেউ বুঝে থাকেন আমাকে দয়া করে একটু কমেন্টে জানাবেন প্লিজ। এটা কি জানিস এটা? আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি সেই রহস্যময় রাম সেতুর দিকে। চারিদিকে শুধু সমুদ্র, আর তার মাঝখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, বিশ্বাস আর অজানা রহস্য।
এই পথেই নাকি ভগবান শ্রীরামচন্দ্র তার বানর সেনা নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সীতাকে উদ্ধারের জন্য। আজও সেই গল্প শুধু পুরাণে নয়, এই প্রকৃতির মাঝেই যেন স্পষ্ট উপস্থিত অনুভব করা যায়। জল আর আকাশের এই মিলনস্থলে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস, বিশ্বাস আর বাস্তবতা যেন এক সূত্রে বাঁধা। চলুন আরও একটু কাছে যাওয়া যাক, সত্যি কি লুকিয়ে আছে এই কিংবদন্তির ভিতরে। এখানে একদিকে বে অফ বেঙ্গল, এটা রামেশ্বরমের উত্তর পূর্ব দিকে, জলটা তুলনামূলকভাবে একটু শান্ত কিন্তু গভীরতা বেশি। আর একটা হচ্ছে গালফ অফ মান্নার, মানে মান্নার উপসাগর, এটা দক্ষিণ পশ্চিম দিকে। এখানে জল অনেক স্বচ্ছ এবং ঢেউ কম, কারণ এখানে স্যালো ম্যারিন এরিয়া। সহজভাবে বললে এটা এমন একটা সমুদ্র অঞ্চল যেটা ভারতের রামেশ্বরম দিক থেকে শুরু হয়ে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত। আর এই মান্নার উপসাগরের মধ্যেই ছড়িয়ে আছে সেই চুনাপাথরের শৃঙ্খল, যেটাকে আমরা বলি রাম সেতু। এই জায়গাটাকে এতটা আলাদা করে তোলে একটা বিশেষ কারণ। একদিকে আছে বিশাল বে অফ বেঙ্গল, অসীম, গভীর আর কখনো কখনো উত্তাল, আর ঠিক অন্যদিকে শান্ত, স্বচ্ছ আর রহস্য ঘেরা গালফ অফ মান্নার। দুই দিকের জল দুরকম স্বভাব, একদিকে শান্ত আর অন্যদিকের নীরবতা। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ইতিহাস যার নাম রাম সেতু। প্রকৃতি এখানে শুধু সুন্দর নয়, এখানে যে সে গল্প বলে বিশ্বাস আর ইতিহাসের গল্প। এখান থেকে যদি আপনি নাক বরাবর এগিয়ে চলেন তাহলে মাত্র 18 কিলোমিটার পরেই হচ্ছে শ্রীলঙ্কা। আর দূরবীন দিয়ে আপনি শ্রীলঙ্কাকে দেখতেও পাবেন এখান থেকে, ইচ্ছে করলে যদি মনে করেন তা দূরবীন দিয়ে আপনি এখান থেকে শ্রীলঙ্কাকে দেখতেও পাবেন। দেখুন এখানে কত ভিড় হয়েছে, যেন বাজার বসে গেছে, অনেক ভিড় হয়েছে, প্রচুর দোকান পসরা নিয়ে সাজিয়ে বসেছে। আমাদের যেরকম দীঘা পুরীতে বসে ঠিক সেই রকম, কিন্তু এদের দেখতে পাবেন সেই দিনের বেলায়, রাত্রে কাউকে দেখতে পাবেন না। তবে আমি বলবো যে আপনি যদি কখনো রামেশ্বরমে আসেন, ঘুরতে আসেন, অবশ্যই রাম সেতুকে একবার পরখ করে যাবেন। বিশ্বাস অবিশ্বাসের মধ্যখানে দাঁড়িয়ে একবার ইতিহাসকে স্পর্শ করার এই সুযোগকে কখনোই ছাড়বেন না। এই রামেশ্বরমে আসলে অবশ্যই রাম সেতুকে দর্শন করে যাবেন। এখানে অনেক শঙ্খ বিক্রি হচ্ছে, শঙ্খ পাওয়া যায় বেশ কম দামে। এখানে যে স্তম্ভটা দেখছেন সেটা অশোকের স্তম্ভের অনুকরণে তৈরি। সম্রাট অশোকের সেই বিখ্যাত প্রতীক 4টি সিংহ, যা আজও ভারতের জাতীয় চিহ্ন। এই নির্জন প্রান্তে দাঁড়িয়ে থাকা এই স্তম্ভটা যেন মনে করিয়ে দেয় ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়ের এক অটুট বন্ধন। আপনারা সেটাই এখানে দেখছেন। এখানে অনেকে সেলফিও তোলে, ফটো তোলে, খুব ভালোভাবে আনন্দ পায় তারা, এটার একটা কারণ হতে পারে। এখন আমরা যে জায়গাটার দিকে তাকিয়ে আছি এটাই কিন্তু সেই কিংবদন্তি রাম সেতু। পুরাণ অনুযায়ী ভগবান রাম তার বানর সেনা নিয়ে এই পথ দিয়েই লঙ্কায় পৌঁছেছিলেন, কিন্তু বিজ্ঞানের চোখে আর দেখলে সেটা আসলে একদম ভিন্ন গল্প বলে। স্যাটেলাইট ইমেজ দেখা যায় ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সারি চুনাপাথর আর বালির স্তূপে ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন এগুলি প্রাকৃতিকভাবেই তৈরি, সমুদ্রের স্রোত, বালির সঞ্চয় আর কোরাল রিফ এর দীর্ঘ প্রতিক্রিয়ার ফল। এই গঠনটি প্রায় 7000 বছরেরও বেশি পুরনো হতে পারে বলে অনেক গবেষণায় অনুমান করা হয়েছে। এটাকে অনেকে বলে অ্যাডামাস ব্রিজ, কারণ বহু সংস্কৃতিতে এই জায়গাকে ঘিরে আলাদা আলাদা গল্প রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজও এই অংশের সমুদ্র খুব অগভীর, কিছু জায়গায় জলের গভীরতা 1 থেকে 3 মিটার। তাই অনেকে বিশ্বাস করেন এটা শুধু প্রাকৃতিক গঠন নয়, বরং প্রাচীন কোনো মানবিক হস্তক্ষেপের চিহ্ন হতে পারে। বিজ্ঞান আর বিশ্বাস দুয়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। এটাকেই আমরা বিশ্বাস করি রাম সেতু বলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম স্যারের পৈতৃক বাড়ির সামনে। 1931 সালে 15ই অক্টোবর এই রামেশ্বরম এই সাধারণ ঘরেই জন্ম হয়েছিল তার। একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, যেখানে তার বাবা ছিলেন একজন নৌচালক আর ছোটবেলা থেকে তিনি পরিবারের সাহায্য করতেন, সংবাদপত্র বিলি করতেন।
অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। এই ছোট্ট বাড়ি থেকে শুরু হয়েছিল সেই যাত্রা, যা একদিন তাকে পৌঁছে দেয় রাষ্ট্রপতি ভবনে। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত এই মানুষটি ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় এনে দিয়েছিল এক নতুন দিশা। কিন্তু তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন স্বপ্নদ্রষ্টা। এই বাড়িটা তাই শুধু ইট পাথরের দেওয়াল নয়, এটা প্রমাণ যে স্বপ্ন যদি সত্যি হয় তাহলে ছোট জায়গা থেকেও বড় ইতিহাস তৈরি করা যায়, তারই প্রমাণ। এই হচ্ছে একটা ট্রাভেল, শিবন ট্রাভেলস। আমরা এখান থেকে কন্যাকুমারিকা যাচ্ছি। কন্যাকুমারিকার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, তো আমাদের যে হোটেলে আছি সেই হোটেল তো আমরা দেখিয়েছি আপনাকে। এইখানে এসে আমরা টিকিট কাটছি, লোক খুব ভালো লোক, এবং সবচেয়ে বড় কথা এখানে আসলে পরে আপনি ভাষা একটা প্রবলেম হয়, এ খুব ভালো হিন্দি বলতে পারে, এনি সাউথ ইন্ডিয়ান লোক কিন্তু ভালো হিন্দি বলতে পারে, ভালো কোঅপারেট করলো এবং টিকিটের ব্যবস্থা করলো। আপনারা যদি কখনো আসেন তবে এখানে বিভিন্ন জায়গায় সাইট সিন করতে পারেন, এবং এখান থেকে যদি কোথাও টিকিট কাটতে হয় টিকিট কাটতে পারেন, খুব ভালো। আপনাদের সাথে আমি একটু পরে পরিচয় করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এই ভদ্রলোক। दादा नमस्कार। नमस्कार। अच्छा, आपको जो ट्रैवल्स है वो थोड़ा सा बता दीजिए। मेरा नाम है जय बालन, मैं इधर रामेश्वरम के रहने वाला हूँ। यहाँ पे हम लोग ट्रैवल्स का काम कर रहे हैं। ट्रैवल हमारे पास इतना गाड़ी है, देखिए पीछे इतना सारा गाड़ी है। आप लोग को कैसे वाला गाड़ी चाहिए हम लोग अरेंज कर सकते हैं, हमारे पास अवेलेबल है। रामेश्वरम लोकल में घूमना है क्या, और कहीं इधर कन्याकुमारी, मदुरई, तिरुवनंतपुरम, कोडेकनल, जहाँ पर तमिलनाडु में जो देखने वाली मुख्य जगह, हर जगह हम ले जाएंगे, घुमाएंगे अपना रीजनेबल प्राइस में। एक्सप्लोरर मृत्युंजय साहब ने मेरे साथ आया भी, हम लोग मुलाकात हुआ भी, मिला, बहुत अच्छा आदमी। उनको यूट्यूब चैनल के द्वारा आप लोगों को मिलने में बहुत खुश हो रहा मुझे। मेरा कॉन्टैक्ट नंबर चाहिए तो ये भी लीजिए अपना। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভ্রমণের গল্প। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন এক অজানা পথের নতুন ভ্রমণের গল্প নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে একটাই অনুরোধ, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।